আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমকলক্ষ একটি অধ্যায় নিয়ে। আর আজকে আমাদের এই অধ্যায়টা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফুল সিলেবাসে একটা চমৎকার অধ্যায়, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। একটা বিষয় অবিশ্বাস্য হলেও সত্যি, 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিগত 5 বছরের ইতিহাসে এইচএসসি পরীক্ষায় শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে। তো বিগত 5 বছরে বাচ্চারা শর্ট সিলেবাস পড়তে 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 তিক্ত হয়ে গেছে। এখন আমাদের সেই করোনার প্রভাবটা আলহামদুলিল্লাহ এখন আর নেই। 2020 সাল থেকে তো আমাদের এইচএসসি পরীক্ষা স্টপ হয়েছিল। 2020 সালে আমরা এইচএসসি পরীক্ষা দিতে পারি নাই যারা ছিলাম ওই ব্যাচে। তো 2020 সালে স্থগিত হওয়ার পর 2021 সাল থেকে শুরু হয়েছে শর্ট সিলেবাস। এই শর্ট সিলেবাসে ধাক্কা 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 খাইতে খাইতে 5টা বছর শিক্ষাবর্ষ অতিক্রান্ত হইল। তো আর কত বছর এরকম শর্ট সিলেবাসে বাচ্চারা লেখাপড়া করবে? বাচ্চাদের যে সম্পূর্ণ সিলেবাসে লেখাপড়ার একটা আগ্রহ বা সম্পূর্ণ বিষয়টা শেখার একটা ইচ্ছা, সেটা তো অনেক দিন ধরেই পিছিয়ে ছিল। তো এখন দিন এসেছে, সুযোগ এসেছে, আমরা এখন সামনের বছরের জন্য প্রিপারেশন নিচ্ছি ফুল সিলেবাসে লেখাপড়া করার জন্য। একটা বিষয় এখানে বলা উচিত, তোমরা শর্ট সিলেবাস পাইলে অনেকে খুশি থাকো। কেন? শর্ট সিলেবাস থাকলে তোমাদের সিলেবাসটা শর্ট থাকে, সময়টা দেখা যায় অনেক কম পাওয়া যায়, মানে সময়টা অনেক থাকে, সিলেবাস কম হতে তোমাদের অধ্যায়ে বেশি চাপ থাকে না। কিন্তু সমস্যা হচ্ছে ভার্সিটি লেভেলে যাওয়ার পর দেখা যায় ভার্সিটি লেভেলে কিছু কিছু ক্ষেত্রে, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো। তো ভার্সিটি লেভেলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় ফুল সিলেবাস থেকেও প্রশ্ন হয় কিছু কিছু ক্ষেত্রে। আবার দেখা যায় ইউনিভার্সিটি লেভেলে এমন এমন টপিক নিয়ে আলোচনা করা হয় যেগুলো আমাদের এইচএসসি রিলেটেড, যেমন বিশেষ করে তড়িৎ বিষয়টা, ইলেকট্রিসিটি বিষয়টা আমাদের এইচএসসিতে যদি ভালো করে শিখতে পারি, ভার্সিটিতে ভালো করে আমরা বুঝতে পারবো টপিকগুলো। কিন্তু শর্ট সিলেবাস থাকার কারণে এই চুম্বক নিয়ে কাজ করতে পারবা না। চুম্বকের অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে, যার ফলে চুম্বক কী জিনিস, চুম্বকের ব্যবহার, চুম্বক নিয়ে কী কী কাজ হয়, কী কী আবিষ্কার, এগুলো যদি না জানো, ইন্টার থেকে না জানো, না শিখো, ভার্সিটিতে গেলে তোমার অনেক প্যারা খেতে হবে, সেক্ষেত্রে তুমি অনেক পিছিয়ে যাবা। তো এই জন্য এই জিনিসটা বলা, সেটা হচ্ছে তোমরা এটা নিয়ে মন খারাপ করো না যে ফুল সিলেবাস দিছে, আমাদের ফুল সিলেবাস পড়তে হচ্ছে, আমাদের তো প্যারা হয়ে গেল। আসলে প্যারা না, তোমাদেরই উপকার হইলো, তোমাদের সামনের জন্য এটা সহজ হইলো আর কি। তো যাই হোক, আমরা বিগত 5 বছর ইতিহাসে এই অধ্যায়টা ধরতেই পারি নাই। আজকে আমরা তোমাদেরকে দিয়েই এই ব্যাচটা, মানে তোমাদেরকে দিয়েই এই অধ্যায়টা আমরা শুরু করতেছি। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। এই অধ্যায় দিয়ে আমাদের মানে এই চুম্বক নিয়ে কাজ হবে। চুম্বক নিয়ে কী কী আবিষ্কার হয়েছে, কী কী সূত্র আবিষ্কার করছে বিজ্ঞানীরা, কী কী অঙ্ক করতে হয়, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো সবাই জয়েন করছে মোটামুটি, ক্লাসে উপস্থিত আছো, থ্যাংক ইউ সো মাচ। আদিবা, জানাত মোহনা, মাহমুদা, মারুফ, নাদিয়া, নৌরিন, রুদ্র, তারপর হচ্ছে সোহান, আর হচ্ছে কি হাসান। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, এতক্ষণ লেগে থাকার জন্য। চলো আমরা শুরু করি। সবাই ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেশন করতে হবে, হাতে কলমে শিখতে হবে। আমরা চেষ্টা করব আস্তে আস্তে শেখার জন্য। এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 4 নম্বর অধ্যায়, চতুর্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। চলো আমরা শুরু করি। প্রথম যেই টপিক, সেই টপিকের নাম, প্রথম টপিকের নাম হচ্ছে চৌম্বক বল। আমি তোমাদেরকে আমার মেইন বইটা দেখাচ্ছি। আমরা ডক্টর শাহজাহান তপন স্যারের বইটা ফলো করতেছি, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের শাহজাহান তপন স্যারের বইটা ফলো করতেছি। তো এই বইটা দিয়েই আমি তোমাদেরকে একটু দেখাই, আমাদের অধ্যায়ের সূচনা দেখাই আমি তোমাদের। একটু ওয়েট করো। দেখো, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব 4 নম্বর অধ্যায়। তো এই অধ্যায়ে অনেক অনেক টপিক আছে, অনেক অনেক মেকানিজম, অনেক অনেক সূত্র আছে, অনেক অনেক চ্যালেঞ্জিং অধ্যায়টা শেষ করতে হবে। তারপর আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে শেষ করতে। তো আমাদের এখানে প্রথম যে টপিক, যাদের বইটা আছে দেখলেই পাবা, প্রথম টপিক একটা পরীক্ষা আছে, এটা হচ্ছে বিজ্ঞানী ওয়ের স্টেটের পরীক্ষা। এই পরীক্ষাটা জাস্ট দেখলা, এটা নিয়ে তেমন ইম্পর্টেন্ট না সৃজনশীলের জন্য। এরপরে হচ্ছে আমাদের এটা ইম্পর্টেন্ট, যেটা আমরা এখন পড়বো, চৌম্বক ক্ষেত্র, গতিশীল আধানের ওপর চৌম্বক বল। এরপরে থেকে আমাদের শুরু, মূলত আমরা যে অংশগুলো পড়বো আর কি, এখানে অনেক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো পড়তে হবে, একটু মুখস্থ করতে হবে, যাকে আমি দেখাবো পরে। আপাতত আমি যাই, যারা বই আছে তোমাদের সামনে, বইটা বের করে রাখতে পারো। আচ্ছা, এখন চলো আমরা শুরু করি।
তো এখন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানে টপিকের নাম হচ্ছে চৌম্বক বল, অর্থাৎ একটা চুম্বক কী পরিমাণ আকর্ষণ বল বা কী পরিমাণ বিকর্ষণ বল প্রয়োগ করে কোনো বস্তুর ওপর, সেই বিষয়টা আমরা এখন শিখব, চৌম্বক বল। তো চৌম্বক বলে আমরা প্রথমত সূত্রটা শিখব, চৌম্বক বল নির্ণয় করার সূত্র, থিওরি। ওকে, তো থিওরিটা হচ্ছে, যেহেতু বল বলছে, বল মানে তো এফ, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। একটু মুখস্থ করতে হবে সূত্রটা, যদিও একটু তোমাদের কাছে আনইজি বা আনকমন বা একটু বড় বড় লাগে বা একটু বিভৎস লাগে, তারপর মুখস্থ করতে হবে, কিছুই করার নেই, কারণ এটা মুখস্থ ছাড়া অঙ্ক করতে পারবা না। হ্যাঁ বলো। এখানে তো স্যার কিউ মানে চার্জ আছে, ভি মানে কি বোঝায়? ভি মানে হচ্ছে আমাদের বেগ, চার্জের গতিশীল যে বেগ, সেই বেগ আমি সব আলোচনা করব। আমি এখানে প্রতিটা রাশির পরিচয় তুলে ধরছি ডান পাশে, আপাতত একটু কষ্ট করে দেখো। তো যেটা বলতেছিলাম, এফ হচ্ছে আমাদের সেই চুম্বক বলের পরিচয়, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন আলফা, এইভাবে পড়বা। এটা হচ্ছে 4 নম্বর অধ্যায়, পদার্থ দ্বিতীয় পথে 4 নম্বর অধ্যায়, অধ্যায়ের নাম লেখা আছে। ওকে, দেখো তো মুখস্থ করবা, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, মুখস্থ করো, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এটা হচ্ছে চৌম্বক বল বের করার জন্য একটা সিম্পল সূত্র বা প্রাথমিক সূত্র। সবার কি অঙ্কটা মুখস্থ হয়েছে? সরি, সূত্রটা কি মুখস্থ হয়েছে সবার? আমাকে একটু জানাও। আচ্ছা, সোহান তোমার কি নেট সমস্যা করতেছি, তো আমাকে জানাও তো সোহান, তুমি কি একটু প্রবলেম? ও আচ্ছা, একটু কষ্ট করে দেখো আর কি। হ্যাঁ, তো সাইমা তোমার বোনকেও নিয়ে এসো ক্লাসে। আচ্ছা, এবার দেখো নেক্সট, এখন আমরা পরিচয় আসবো, কার কি পরিচয়, ডান দিকে আমি পরিচয় লিখে রাখছি, আমি একটু সিরিয়াল মতো তোমাদের পরিচয় দেখাচ্ছে। প্রথমে এফ এর পরিচয় কি দেখবা, এফ এর পরিচয় হচ্ছে চৌম্বক বল, আর এর একক হচ্ছে নিউটন, এই জন্য আমরা লিখলাম এন, মুখস্থ করো। হ্যাঁ, এফ মানে চৌম্বক বল, এফ মানে চৌম্বক বল, আর চৌম্বক বলের একক নিউটন। এরপরে কিউ, কিউ মানে আধানের মান, আধানের মান পরীক্ষাতে অঙ্ক করার জন্য আধানের মান দেওয়া থাকবে, আমরা পরে অঙ্ক করার সময় দেখব কি হচ্ছে আধানের মান। আর আধানের মান আমরা কিউ দিয়ে প্রকাশ করলে এর একক হবে কুলম্ব, আমরা জানি সবাই আধানের একক হচ্ছে কুলম্ব, এই জন্য লিখলাম সি। ওকে, তো এফ হচ্ছে চুম্বক বল যার একক নিউটন, কিউ হচ্ছে আধানের মান এর পরিচয় যার একক হচ্ছে কুলম্ব। এই দুইটা লাইন বুঝতে পারছো সবাই? দ্রুত কথা বলতে হবে, বুঝছো এতটুকু? আচ্ছা, এরপর নেক্সট তৃতীয়ত ভি, ভেরি গুড, ভি, ভি মানে কি, এই যে আধান গতিশীল হয়, কিন্তু আধান কিন্তু দৌড়াদৌড়ি করে, ডানে বামে উপর নিচে দৌড়াদৌড়ি করে, তো এই যে আধানের একটা বেগ আছে না, সেটা হচ্ছে ভি। ভি হচ্ছে আধানের বেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে আধানের বেগ যার একক মিটার পার সেকেন্ড, মুখস্থ করবা। পরবর্তী হচ্ছে বি, বড় অক্ষর বি, সরি এটা তো হচ্ছে বড় অক্ষর ভি, এটা হচ্ছে ছোট অক্ষর বি। এখন এই বি অর্থ কি? বি অর্থ হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান। আমরা সবাই জানি যে আমাদের যদি সাপোজ এইটা একটা চৌম্বক ধরলা, লাল কালার যে নিপটা চৌম্বক, তাহলে দেখবা এর আশেপাশে কাল্পনিক একটা এরিয়া তৈরি হবে বা বলয় তৈরি হবে, যেটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। আমরা জানি একটা চৌম্বকের আশেপাশে একটা বৃত্তাকার বলয় তৈরি হয়, যেটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র, আর সেই বলয়ের মাঝখানে কোনো একটা বস্তু রাখলে হয় এই বস্তুটা চুম্বক দ্বারা আকর্ষিত হবে বা বিকশিত হবে। এখন কতটুকু এরিয়ার মধ্যে এই চুম্বকের প্রভাব কাজ করবে সেটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্রের পরিচয়, বি। অর্থাৎ একটা চুম্বকের এরিয়া কতটুকু অঞ্চল জুড়ে কাজ করে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এর মান বি এর পরিচয়। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? কথা বলো, রেসপন্স করো, এতটুকু বুঝছেন? আচ্ছা, এখন আমরা যাই, এটার এককটা কি হবে মনে রাখবা, চৌম্বক ক্ষেত্রের একক হবে টেসলা, টেসলা, টেসলাকে বড় অক্ষর টি দিয়ে প্রকাশ করে, মুখস্থ করো, চৌম্বক ক্ষেত্রের একক টেসলা, 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 এটাকে বড় অক্ষর টি দিয়ে প্রকাশ করে। এর অনেকগুলো একক আমাদের পড়তে হবে, এমসিকিউতে আসে, এটা তো হচ্ছে সিম্পল টেসলা একক, আরও আছে, এগুলো শিখাবো একটু পর। এরপরে সর্বশেষ থিটা, থিটার পরিচয় কি? থিটার পরিচয় হচ্ছে আধানের বেগের দিক, এই যে ভি একটা বেগ,
এর একটা দিক আছে, সেই বেগের দিক এবং আমাদের চৌম্বক ক্ষেত্র যে আছে সেই চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণ। আমাদের এই ভি যে আছে এই বেগের দিক আর বি এর যে দিক, এই দুইটার মধ্যবর্তী কোণের পরিচয় হচ্ছে থিটা। এই থিটা নিয়ে আমাদের সবচেয়ে জল্পনা কল্পনা। এই থিটার মানটা আমাদের পরীক্ষাতে দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকেও না। তো কখন কি ধরে কাজ করতে হয় ম্যাথ সলভ করার জন্য সেটা আজকে তোমাদের আমি টেকনিক দিয়ে শেখাবো, জাস্ট তোমরা মনোযোগ দিবা তাহলেই বুঝতে পারবা। তো সবাইকে বলতেছি আমাদের যে মেন সূত্র ছিল, এই যে আমাদের মেন সূত্র হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। এই থিটাটা হচ্ছে এই ভি আর বি এর মধ্যবর্তী কোণের পরিচয়। সবাই কি কথাটা বুঝতে পারছো এতটুকু? এবার এই কোণটা নিয়েই ঝামেলা। এই কোণটা অনেকভাবেই লুকায়িত থাকে, এই কোণটা বের করা এত সহজ না। এই কোণটা বের করা অনেক সহজ, আবার সহজও না। আমি তোমাদেরকে বই দিয়ে একটু বুঝা দিই, তাহলে সহজে বুঝতে পারবা। এখন যাদের মেন বই আছে মেন বইয়ে যাও, মেন বইয়ের মধ্যে এই চিত্রটা খেয়াল করলে তুমি এটা সবচেয়ে সহজে বুঝবা। এক্স অক্ষ আর ওয়াই অক্ষর দিকে তাকাবা। মনে করো এই মাঝখানেটা হচ্ছে একটা মূল বিন্দু, ডান দিকে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি এর দিক, আর উলম্ব অক্ষ বরাবর মনে করো এটা হচ্ছে তোমার আধানের যে গতিশীল বেগ ভি এর দিক। তাহলে ডান দিকে যদি চৌম্বক ক্ষেত্রের দিক হয়, উপরের দিকে যদি আমাদের উপরের দিকে কী হয়, ওই কি জানি বলে এটাকে, আধানের যে গতিবেগ এর দিক হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর এই 90 ডিগ্রি হবে সেই শর্তে থিটার মান, যে থিটা আমরা পড়ছিলাম, কিউ ভি বি সাইন থিটা। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক কাজ করে আর ওয়াই অক্ষ বরাবর যদি আমাদের আহিত বস্তুর বা আধানের গতিশীল বেগের দিক কাজ করে, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এতটুকু বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও। আর যদি চৌম্বক ক্ষেত্র ডান দিকে কাজ করতেছে কিন্তু আমাদের ওই বেগটা আহিত বস্তুর বেগ বা গতিশীল আধানের বেগ উলম্ব বরাবর কাজ না করে যে কোনো একটা অ্যাঙ্গেলে কাজ করে, সাপোজ 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি, এটা অবশ্যই এই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে তৈরি করা হবে এই কোণটা তখন দেওয়া থাকবে পরীক্ষার সময়। এই কোণের পরিচয়টা সবসময় কি দেওয়া থাকবে? তখন দেওয়া থাকবে। আর এরকম ক্ষেত্রে কোণের মানটা এক্স্যাক্টলি বলে দেয় না, বলে দেয় লম্ব হবে বা আরেকটা কাজ আছে সেটা আমি পরে বলবো। আপাতত এটা মনে রাখবা যে লম্ব হবে, এই কথাটা দেখা থাকলেই তোমার মনে রাখতে হবে কোণের মান হবে 90 ডিগ্রি। আর অপোজিট ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই কোণের মান দেওয়া থাকতে পারে, তবে কোণের মানটা দিয়ে দেয় খুবই কম। কোণের মানটা একটু চ্যালেঞ্জিং করে বের করতে হয়। এইবার দেখো যে যদি এরকম হয় থিটা দেওয়া থাকে, তখন আমাদের এই থিটার মানটা নিয়েই আমার কাজ করতে হবে। সেই থিটার মানটা নিয়ে যা সূত্রে বসা দিবা, ব্যাস আমাদের চুম্বক বল বের হয়ে যাবে। এতটুকু অংশ যা আলোচনা করছি বুঝতে পারছো কিনা মোটামুটি আমাকে জানাও। সবাই কথা বলো। আচ্ছা, এখন সোহানি তোমাকে জানাও। সোহান, বুঝতে পারছো? তোমাকে দেখা যাচ্ছে সব ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর যারা আছো মাহমুদা, তারপর হচ্ছে নৌরিন, নাদিয়া, তোমরা বইলো, হ্যাঁ রেসপন্স করো। সাইমা আসো, রেসপন্স করে একটু কম বেশি। শাহিদা কি আসেনি আজকে? শাহিদা, আচ্ছা শাহিদা একটু জয়েন করছিল, আসেনি। আচ্ছা, বুঝতে পারছো এতটুকু? সবাই একটু কথা বলো বাকিরা। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমাদের একটা টেকনিক তোমাদের বলে রাখি, সবসময় খেয়াল রাখবা। টেকনিক হচ্ছে এই থিটার মানটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। পরীক্ষা যখন অঙ্কগুলো করবা অলওয়েজ 90 ডিগ্রি, অলওয়েজ, সবসময়। যদি তুমি দেখো কোনো উপায় পাচ্ছ না যে কোণের মানটা বের করবা কত ডিগ্রি, কোণের মানটা অলওয়েজ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা টেকনিক, আমি তোমাকে বলে দিলাম আগে থেকে। তুমি এটা খুঁজা পাও বা না পাও, কোণের মানটা যদি তুমি খুঁজা পাও তাহলেই দেখবা 90 ডিগ্রি, খুঁজা না পাইলেও দেখবা 90 ডিগ্রি ব্যবহার করতে হবে। এটা কেন কাজ করে এটা আমি এখন বুঝতে পারবো যখন তুমি এই পেজটা বুঝতে পারবা। পরবর্তী পেজে তুমি যাও, তা তুমি ঠিক বুঝতে পারবা ইজিলি। এই বিষয়টা দিকে তাকাও, এটা একটু খেয়াল করবা। হ্যাঁ, একটা হচ্ছে বিন্দু বিন্দু, একটা হচ্ছে কি ক্রস ক্রস।
তো বিন্দু বিন্দু আর ক্রস ক্রসের দুইটা পরিচয় আছে। বিন্দু বিন্দু থাকা মানে চৌম্বক ক্ষেত্রের দিক হবে উপরের দিকে, উপরের দিকে। আর ক্রস ক্রস থাকা মানে চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভেতরের দিকে। এটা কেমনভাবে কাজ করে জানো? আমি তোমাকে একটা জিনিস বুঝাই, তাহলে কাজটা বুঝতে ইজি হবে। মনে করো এই যে কলমটা আছে না, এই কলমের নিবটা, কলমের নিব যখন এইখান থেকে এরকম উপরের দিকে থাকে, এই যে এরকম, এই যে হাঁ করছে, এটা হচ্ছে হাঁ করা অংশ, মুখ, তখন এইরকম এটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্রের দিক। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যখন এরকম উপরের দিকে থাকবে তখন এটাকে বিন্দু বিন্দু দিয়ে প্রকাশ করবে। সাপোজ এটা চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র যখন এরকম এই তল থেকে বা বই থেকে একটু উপরের দিকে থাকবে, এরকম সোজা এরকম থাকবে, তখন এটাকে বলা হয় ফোঁটা 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 ফোঁটা। ফোঁটা ফোঁটা মানে চৌম্বক ক্ষেত্র জিনিসটা এরকম বই থেকে উপরের দিকে আসে। সবাই কথাটা বুঝতে পারছো? সবাইকে বলতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, কিন্তু বুঝতে হবে তোমাদের। চৌম্বক ক্ষেত্র ছিল এরকম ভাবে, সে যখন একবারে সোজা হয়েছে উপরের দিকে এরকম ঘুরছে, ঠিক লম্ব বরাবর মানে মাটি থেকে ঠিক উপরের দিকে আসে, তখন এটাকে বলা হয় ফোঁটা 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 ফোঁটা। ফোঁটা ফোঁটা মানে চৌম্বক ক্ষেত্র উপরের দিকে কাজ করতেছে। বাকিরা যারা আছো এটা আমাকে জানাও, বাকিরা বুঝছো ব্যাপারটা? কথা বলতে হবে তো। আচ্ছা আরেকবার বলবো। এই যে কলমের নিবটা আছে, এই কলমের নিবটা ধরো সাপোজ এরকম মাটিতে এরকম ভাবে আছে, আড়াআড়ি ভাবে শুয়ে আছে। এখন এই কলমের নিবটা উপরের দিকে উঠবে, যে উপরের দিকে উঠতেছে, এই যে উঠতেছে, এই যে সোজা উপরের দিকে যখন উঠে গেছে না, এই যেটা সোজা আছে উপরের দিকে, মানে যে উপরের দিকে, তো এই চৌম্বক ক্ষেত্র যখন এরকম সোজা উপরের দিকে থাকবে এরকম ভাবে, তখন এই জিনিসটাকেই বলা হয় বিন্দু 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 বিন্দু। মানে বিন্দু বিন্দু থাকা মানে চৌম্বক ক্ষেত্র উপরের দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে, উপরের দিকে। এটা হচ্ছে ভেতরের দিকে, একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে মাটির ভেতরের দিকে, একটা হচ্ছে মাটির উপরের দিকে। কথা কি বুঝতে পারছো এবার মোহনা? এই যে উপরের দিকে, এই যে উপরের দিকে, উপরের দিকে আর কি। আর অপোজিটটা কি, যখন এই চৌম্বক ক্ষেত্র একবারে মাটির মধ্যে ঢুকা যাবে, এই বইয়ের মধ্যে কি ঢুকানো সম্ভব? এটা ঢুকানো সম্ভব না, তাতে বই তো ছিদ্র হয়ে যাবে, বই কিন্তু নষ্ট হয়ে যাবে তখন। তো মনে করবা যখন আমাদের এই চৌম্বক ক্ষেত্রটা উপরের দিকে কাজ না করে একবারে নিচের দিকে কাজ করতেছে, মানে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে বা বইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে এই নিবটা, তখন বুঝতে হবে এটা ক্রস 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 ক্রস। অর্থাৎ তখন চৌম্বক ক্ষেত্র আমাদের এই তল থেকে ভেতরের দিকে কাজ করতেছে। এইটার ঠিক অপোজিট হচ্ছে এটা। এবার দেখো সবাই ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা? এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাখ্যা, এটা বুঝতে হবে, তাহলে অঙ্কগুলো সহজে বুঝবা। বুঝতে পেরেছো এতটুকু? এই দুইটা চিত্র বুঝছো না? আচ্ছা এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন নিই, তোমরা যদি বুঝতে পারো ইজিলি তাহলে বুঝতে পারবা কিভাবে কাজ করবে। আমি জাস্ট তোমাকে একটু এঁকে দেখাই, হ্যাঁ, তুমি জাস্ট একটু দেখবা, তাহলে এটা রহস্য বুঝবা। সাপোজ আমি তোমাকে বুঝাইলাম যে দেখো এরকম এরকম আছে, কিছু কিছু বিন্দু দেওয়া আছে এরকম। এখন বলো তো চৌম্বক ক্ষেত্র কি নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। এক্সেলেন্ট, গুড। আচ্ছা চৌম্বক ক্ষেত্র উপরের দিকে। এখন যদি বলি চৌম্বক ক্ষেত্রের মধ্যে এইভাবে আমাদের একটা আধান গতিশীল হয়েছে, আধান মনে করি এটা হচ্ছে আধানের বেগ, আধানের বেগ গতিশীল হয়েছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র উপরের দিকে আর আধানটা ডান দিকে গতিশীল, এখন এই আধানের বেগের সাথে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এক্সিলেন্ট, ভেরি গুড ভেরি গুড। 90 ডিগ্রি। কেমনে হইলো? কারণ এটা তো উপরের দিকে আছে, এইভাবে দাঁড়ায় আছে, এটা দাঁড়ায় আছে উপরের দিকে, আর এটা ডান দিকে, 90 ডিগ্রি। ভেরি গুড, খুবই চমৎকার উত্তর দিয়েছ। আবার যদি এরকম হয়, এই যে ক্রস ক্রস আছে, ক্রস ক্রস মানে কি চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে বলো তো? কথা কোনাকে? উপরের দিকে। কি উপর দিকে? ভেতরের দিকে, ভেতরের দিকে, নিচের দিকে। হ্যাঁ, এখন যদি সাপোজ একটা আধান
বাম দিকে গতিশীল হয়, বাম দিকে, আগে ছিল ডান দিকে, এখন বাম দিকে গতিশীল হয়। এখন চৌম্বক ক্ষেত্র নিচের দিকে, আধান বাম দিকে। এইবার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি কত? বলো, এই চিত্রে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, সেটার মান কত ডিগ্রি হবে? আচ্ছা, সবাই 90 ডিগ্রি, সবাই শিওর? আগে ছিল ডান দিকে, এখন বাম দিকে। আচ্ছা, 90 ডিগ্রি বলতেছে কয়েকজন, সবাই কি একমত? সবাই কথা বলো, সবাই রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট, উত্তর রাইট, 90 ডিগ্রি, ভেরি গুড। হ্যাঁ, ডানে হোক বামে হোক সমস্যা নাই, একদিকে হইলেই হইল, ডানেও এক্স অক্ষ বামেও এক্স অক্ষ। মানে কি উপরে বোঝাচ্ছে? হ্যাঁ, মধ্যখানে বোঝাচ্ছে না, ফোটা ফোটা মানে উপরের দিকে বোঝাচ্ছে, আর ক্রস মানে ভেতরের দিকে বোঝাচ্ছে, বুঝছো? ভেতরের দিকে হলো তো স্যার এই দিক দিয়ে 90 ডিগ্রি হওয়ার কথা না। আচ্ছা, আমি তোমাকে জিনিসটা বুঝাই। উপরের দিকে একটা পাশে হলে 90 ডিগ্রি হতো, এখানে লজিকটা বুঝতে পারছি না। আমি বুঝাই, শোনো, সাপোজ একটা বিন্দু আছে, উপরের দিকে মানে হচ্ছে, সাপোজ মনে করো যে উপরের দিকে মানে যে উপরের দিকে, হ্যাঁ, এটা মানে উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র উপরের দিকে মানে উপরে আছে, আর ডান দিকে আমার আধান কাজ করতেছে, আধানের বেগ, তো সেই ক্ষেত্রে 90 ডিগ্রি। তো এটা তো বুঝছো নাকি মোহনা? জি। আর নিচের দিকে মানে কি? নিচের দিকে মানে নিচের দিকে। এবার তুমি নিচের দিকে নিয়ে আসো, নিচের দিকে নিয়ে আসো চৌম্বক ক্ষেত্র, আর বাম দিকে নিয়ে যাও ওই আধানের গতিশীল বেগ। এবার দেখো ডিরেকশন কত ডিগ্রি হয়, এদের মধ্যে 90 ডিগ্রি। এটা উপরে গেল 90 ডিগ্রি, নিচে গেল 90 ডিগ্রি। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে বেগের দিক, এটা চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে বেগের দিক। 90 ডিগ্রি তো সব জায়গাতেই, বুঝছো এবার? ও আপনি বললেন স্যার ভিতরে নিচে তো বলেন না। ওইটাই, ভেতরে মানে কি, নিচের দিকে তো মানে কি, ভিতরের দিকে তো, মাটি নিচে না, এটা মাটির উপরে, এটা মাটির নিচে, ওইটাই আর কি, বুঝছো এবার ব্যাপারটা? সবসময় 90 মানে মাটির নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রস মানে মাটির নিচে, এটা মানে মাটির উপরে, সবসময় মনে রাখবা যে 90 ডিগ্রি কাজ করবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার এবার? ওকে ওকে, তো চলো বাচ্চারা এবার নেক্সট যাই আমরা। আসলে আর ক্রসকে কি বলে, মানে নামটা কি বলবো? মানে এই যে ফোঁটা মানে হচ্ছে তল থেকে উপরের দিকে, ক্রস মানে তল থেকে নিচের দিকে। নিচের দিকে কি? চৌম্বক ক্ষেত্র, বি বি বি, ও এই যে চৌম্বক ক্ষেত্র মানে বি, বি এর মান। হ্যাঁ, বি এর মান, বি এর দিক আর কি, বি এর দিক। ওকে, আচ্ছা, তাহলে চলো বাচ্চারা, আমরা তো ম্যাথ করবো, আমরা এখনো ম্যাথে যেতে পারি নাই, ম্যাথে যাবো, আপাতত এটা বুঝতে পারলাম, এখন আমরা যাই কিছু স্পেশাল পরিচয়। হ্যাঁ, তো দেখো, আমরা ওই যে এফ ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা পড়ছি না, এরপর এখান থেকে ভেক্টর রূপটা আমরা মুখস্থ করবো। ভেক্টর রূপ কি হবে? ভেক্টর রূপ হচ্ছে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এফ হচ্ছে তোমার চার্জ, চার্জ তো আসলে স্কেলার রাশি, এটা ভেক্টর হয় না, জাস্ট মুখস্থ করবে, এটা এমসিকিউতে আসে যে আমাদের এই চৌম্বক বলের ভেক্টর রূপ কোনটা, এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, কারণ এখানে সাইন থিটা তো যেন ক্রস গুণ আসে, কজ হলে আমাদের কি হতো, ডট হতো। স্যার নোর নেট প্রবলেম, তাই চলে গেছে। আচ্ছা, রেকর্ড দেখবে, সমস্যা নেই, ওকে, থ্যাংক ইউ বলছো। এটা মুখস্থ করবে, এটা হচ্ছে ভেক্টর রূপ। এবার আমরা শিখব আমাদের টেসলা এর বিভিন্ন একক। টেসলা যে পড়ছি না, টি এর অনেকগুলো একক আছে যেগুলো আমাদের এমসিকিউতে আছে, মনে রাখতে হবে। টেসলার প্রথম যে পরিচয় টি, এটাকে ভাঙলে এইরকম পাওয়া যায়, নিউটন বাই কুলম্ব মিটার এস ইনভার্স 1, মুখস্থ করো। টেসলার টিকে ভাঙলে পাওয়া যায় নিউটন বাই কুলম্ব মিটার, কুলম্ব এটা মিটার হবে, কুলম্ব সেন্টিমিটার না কিন্তু, কুলম্ব মিটার এস ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের প্রথম টেসলার পরবর্তীত রূপ। সবাইকে বলতেছি, দেখা এতটুকু বুঝতে পারলা কিনা, এটা মুখস্থ করতে হবে ডাইরেক্ট, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এরপর নেক্সট পরবর্তী, এখন এটা মুখস্থ, এটাও মুখস্থ, এটাও মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ, এখন যা পড়বো সব মুখস্থ। এখন 1 টেসলা ইকুয়াল টু 1 নিউটন পার, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, পার ক্ষেত্রফল
তারপর হচ্ছে কি পার মিটার। আসলে এখানে পার এটা ক্ষেত্রফল না, এটা অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। দুঃখিত, আমি একটু ভুল বলছি। নিউটন পার এম্পিয়ার পার মিটার। হ্যাঁ, নিউটন পার এম্পিয়ার পার মিটার মুখস্থ করবা। 1 টেসলা ইকুয়াল টু 1 নিউটন পার এম্পিয়ার পার মিটার। জাস্ট এমসিকিউর জন্য মুখস্থ। 3 নাম্বারটা 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার। ডাব্লিউবি হচ্ছে ওয়েবার, ওয়েবার পার বর্গমিটার, ওয়েবার পার বর্গমিটার। এগুলো সব এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। এগুলো যা বলতেছি সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো টেসলার ফর্মটা ভাঙলে হয় এটা, তারপরে 1 টেসলা সমান সমান 1 নিউটন পার এম্পিয়ার পার বর্গমিটার, সরি পার মিটার, আর 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার পার বর্গমিটার। এবং সর্বশেষে একটা মান মনে রাখবা, 1 টেসলা হচ্ছে 10⁴ গাউস। 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস মুখস্থ করো। 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস। এই যে আমি যা যা বললাম এতক্ষণ ধরে বকবক করলাম, 1 2 3 4, 1 2 3 4, এবং এটা এগুলো সব এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যা বলছি কথাগুলো মনে থাকবে সবার? এটা আমাকে জানাও। আমার কথা বুঝতে পারছো? আদিবা, জান্নাত, তারপর হচ্ছে মাহমুদা, মারুফ, সোহান, ওকে, আচ্ছা নাদিয়া, ওকে। তো এই মানগুলো তোমরা মুখস্থ করবা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশাল প্রশ্ন সলভিংয়ে। চলো আমরা প্রশ্ন সলভ করা শুরু করি। এতটুকু আলোচনা শেষ, বেসিক আলোচনা এতটুকু করছি আমরা আজকে। আমরা এখন প্র্যাকটিস করব। আমাদের আছে বেসিক আলোচনা আরও, পরে দেখবো। আবার তো একটা প্র্যাকটিস করি, যা যা শিখছিলাম এই স্পেশাল সূত্র দিয়ে একটা ম্যাথ সলভ করে ফেলি। চলো, এগুলো আমি সব দিয়ে দিব, নোট লিখে নিও। ফুল সিলেবাসের ক্লাস হচ্ছে যেহেতু, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করব। এবার ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেশন আমরা করে কাজ করব। চলো আমরা প্রথম প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে। এটা আমাদের 2018 সালে আসছিল, যেই বছর আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, ঠিক সেই বছরে আসা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন। দেখো উদ্দীপকটা খেয়াল করো। এবার আমরা গণও সলভ করব। সবাই এখানে দেখা যাচ্ছে? সব ঠিকঠাক আছে? তাড়াতাড়ি বলো, সব ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো একটা প্রোটনের ডান দিকে একটা গতিশীল অবস্থা দেওয়া আছে, E4 × 10⁵ নিউটন পার কুলম, প্রাবল্য আর কি, ডান দিকে। আর প্রোটনের যে গতিবেগ সেটা দেওয়া আছে V8 × 10⁶ মিটার পার সেকেন্ড। বলতেছে পরবর্তীতে গতিশীল প্রোটনটির উপর 0.50 টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠার লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো। এই লাইনটা দ্বারাই তুমি বুঝতে পারছো কোণের মান কত ডিগ্রি হবে। বলো তো কোণের মান কত ডিগ্রি হবে? ঠিক আছে, ভেরি গুড। এই যে লম্ব, লম্ব মানে 90, মনে রাখবো লম্ব মানে কি 90। এটা উপরের দিকে হোক আর নিচের দিকে হোক, যেদিকে হোক লম্ব মানে 90, শেষ। এবার গ নং প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র প্রোটনটির উপর কত বল প্রয়োগ করবে। মানে এই যে চৌম্বক ক্ষেত্র যে প্রয়োগ করছিলাম আমরা, এই চৌম্বক ক্ষেত্র প্রোটনের উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে, মানে চৌম্বক বল বের করতে বলছে। তো সূত্র তো একটাই, সূত্র কি? সূত্র হচ্ছে এই যে পড়ছিলাম, কিউ ভি সাইন থিটা। এখন কিউর মান বের করো, ভি এর মান বের করো, বি এর মান বের করো, শেষ। কোণের মান তো 90 ডিগ্রি। এখন বলো কিউর মান কত? কিউ চার্জ বা আধানের মান কত দেওয়া আছে? স্যার প্রোটনের যে আধানের মান ওটা হবে এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমাদের কিন্তু এখানে চার্জের মান দেওয়া নাই, কিন্তু বলছে প্রোটনের চার্জটাই হচ্ছে আমার আসল চার্জ, 1.6 10⁻19 কুলম। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু চ্যালেঞ্জিং, এটা এমসিকিউ, সরি চ্যালেঞ্জিং এটা প্রশ্ন। এখানে চার্জের মানটা দেওয়ার দরকার ছিল, দেয় নাই, কিন্তু বলছে প্রোটন। ইলেকট্রন বললে হয়তো কি একই হইতো চার্জ, তবে সেক্ষেত্রে মাইনাস হইতো আর কি। ওকে, মাইনাস হতো। হ্যাঁ মাইনাস স্যার কি হবে তো এখানে ক্যালকুলেশনের সময়? হ্যাঁ, ক্যালকুলেশন মাইনাস হবে, ভেরি গুড। আচ্ছা 1.6 10⁻19 না 12 বলছো? 12 হবে, 10⁻19 না, আমি দেখলাম 19 হবে। 19 হবে, হ্যাঁ 19 হবে। হ্যাঁ। এবার দেখো বাকি ক্যালকুলেশন সবই দেওয়া আছে, আশা করি তোমাদের এই পারার কথা। আমি জাস্ট তোমাদের বুঝা দিই। দেখো এগুলো সবই পারা, বুঝছো? আমি জাস্ট তোমাদের দেখা দিই
প্রথম এগুলো কিন্তু বাচ্চাকালের অঙ্ক, এগুলো জাস্ট মান টান বসে ক্যালকুলেশন করে দিলে হবে, বাকিগুলো পারবা, এটা তো ক্যালকুলেশন কষ্ট না, জাস্ট বুঝতে পারলে হবে। প্রোটনের চার্জ কিউ প্লাস 1.6 10⁻19 কুলম। মনে হয় নাদিয়া অন্য কিছু উত্তর বলছো, এটা একটা ভুল হয়েছে, তুমি চেক করে নিও। হ্যাঁ, 1.6 10⁻19 কুলম কিউর মান। চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে বি 0.5 টেসলা। প্রোটনের বেগ দেওয়া আছে 8.10⁻6 মিটার পার সেকেন্ড। আর প্রোটনের উপর ক্রিয়াশীল বল চুম্বক বল এফ এর মান বের করবো, আর হচ্ছে প্রোটনের বেগ ও চুম্বক বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা 90 ডিগ্রি। এরপরে এফ ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা। এবার মান টান বসে ক্যালকুলেশন করলে এফ এর মান পাওয়া যাবে 6.4 10⁻13। এই ক্যালকুলেশনকে আমি করে দেখাবো, না করতে পারবা? এগুলো করতে পারবা না তোমরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, করতে পারবেন। তো এই মুহূর্তে ক্লাসে রেকর্ডটা আমি সেভ করতেছি, আমাদের পরবর্তীতে 5 মিনিট পর আবার লিঙ্ক আসবে, জয়েন করবা। তো বলতেছে এর দিক পৃষ্ঠ বরাবর উপরের দিকে, বলবা কি এর দিকটা হবে পৃষ্ঠ বরাবর কি উপরের দিকে, কারণ উপরের দিকেই আমাদের চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে। তো চৌম্বক ক্ষেত্রে প্রোটনের উপর এত নিউটন বল প্রয়োগ করবে। আসসালামু আলাইকুম। আমাদের চমৎকার স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা আরেকটা স্পেশাল প্রশ্ন সলভ করব। এটা আমাদের সিলেট বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। তো আমাদের এখানে কিছু বলছে, আমরা একটু উদ্দীপকটা ভালো করে পড়ি। বলতেছে এখানে যে চিত্রে 6.7 × 10⁻27 কেজি ভর এবং 3.2 10⁻19 কুলম্ব চার্জ বিশিষ্ট একটি কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রে 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে। তো চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান দেওয়া আছে 1.6 টেসলা। মনে রাখবা এই টেসলা মানেই তোমরা বুঝি চৌম্বক ক্ষেত্রের মান, টেসলা মানে কিসের মান? চৌম্বক ক্ষেত্রের মান। ওকে, খেয়াল রাখো। তো এখন আমাদের পরবর্তী অংশের দিকে, না না, চৌম্বক ক্ষেত্রের মান আর প্রাবল্য আলাদা, ঠিক আছে, কিন্তু চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মানটাই টেসলা দ্বারা প্রকাশ করা বা বি দিয়ে প্রকাশ করা হয়। চৌম্বক ক্ষেত্রের যে মান বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের যে মান সেটাকে আমরা ওই বিটার মাধ্যমে প্রকাশ করি, বি এর মাধ্যমে প্রকাশ করি, যে টেসলা। মানে মনে রাখবা টেসলা বিষয়টাই হচ্ছে বি এর মান, সেটাকে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানও বলে, মাঝে মাঝে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মানও বলে। কথা বুঝছো? আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট পরবর্তী অংশে যাই। আমাদের আরেকটা বিষয় ছিল, আমরা যখন একটু আগে একটা একটা প্রশ্ন সলভ করছিলাম, ওখানে দেখাই এই জায়গার মধ্যে চিত্রের মধ্যে দেখো প্রাবল্যের যে এককটা তুমি দেখতে পাচ্ছ নিউটন পার কুলম, এটা কিন্তু আসলে প্রাবল্য, কারণ কি এককটা হচ্ছে নিউটন পার কুলম। আর টেসলা থাকলে, হ্যাঁ, আর টেসলা থাকলে সেটা হতো বি, বুঝছো? আমাদের তো এখানে টেসলা আছে, যদি এখানে বলছে প্রাবল্য, যদি এখানে বলছে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, তারপর দেওয়া আছে টেসলা, এই টেসলা দ্বারাই তোমাকে বুঝতে হবে এটা বি এর মান। সোহান, মারুফ, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? এটা খেয়াল রাখবা, বিষয়গুলো এককটা দেখে চিনতে হবে। বুঝতে পেরেছো? একটু তোমাকে জানাও। আচ্ছা, এটা গেল। এখন আমাদের এইটা তোমাকে বলতে হবে যে ক্রস ক্রস মানে কি। ক্রস ক্রস দিয়ে তুমি কি বুঝছো? বুঝাইছি না? ক্রস ক্রস মানে কি, এটা কি বুঝছো তুমি, এটা আমাকে বলো। আমি তোমাদের কিন্তু চিত্রটা বুঝেছিলাম ক্লাসের শুরুতেই। ফোটা থাকা মানে কি আর ক্রস থাকা মানে কি? ফোটা থাকা মানে স্যার উপরের দিকে, ক্রস থাকা মানে স্যার নিচের দিকে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্গেল করে থাকে। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে। ওকে, তো এই ক্রস মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে? চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে তল থেকে ভেতরের দিকে, নিচের দিকে। ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের এখানে কোণের মান কত হবে? থিটার মান কত হবে বলো তো? 90, সবসময় 90। ভেরি গুড, 90 ডিগ্রি হবে। আচ্ছা, এখন বলো কি বলছে গণকে, যে কণাটির উপর কত বল ক্রিয়াশীল হবে? যেই কণাটা আমাদের এই যে চার্জ বিশিষ্ট একটি কণা সুষম চৌম্বক ক্ষেত্রে এত বেগে প্রবেশ করতেছে, এখন এই কণার উপর কি পরিমাণ চৌম্বক বল ক্রিয়াশীল হবে এটা আমরা বের করতে হবে। তাহলে চল আমরা শুরু করি আগের মতোই। তো লিখবো, কি লিখবো? যেটা দেওয়া আছে আমাদের কণাটির চার্জ কিউ 3.2 10⁻19 কুলম দেওয়া আছে,
চার্জ কিন্তু এখানে দেওয়া আছে, দেখো আগে কিন্তু দেওয়া ছিল না, আগে ছিল প্রোটন, এখন দেওয়া আছে চার্জ কুলম 3.2 10⁻19 কুলম চার্জ দেওয়া আছে। আচ্ছা, এরপরে বেগের মানটা দেওয়া আছে এত। আচ্ছা, এবার আমরা লিখব যে পরবর্তীতে যে বেগের মান লেখা আছে v 2.5 10⁸ মিটার পার সেকেন্ড, আর চুম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা সেটা b, এটা হচ্ছে 1.6 টেসলা, ক্রিয়াশীল বল F বের করতে হবে। এখন এই অঙ্কটা তোমরা করে উত্তর আমাকে বের করে জানাবা কত হয়েছে। থ্যাংক ইউ নাদিয়া, আবার জয়েন করছো। তোমরাই করো ক্যালকুলেশন, তোমাদের কাছে দিলাম, কারণ একটা অঙ্ক আমি করাইছি, এখন নিজ দায়িত্বে এই অঙ্কের ক্যালকুলেশন তোমরা করো। সোহানার সামনে কি ক্যালকুলেটর আছে? আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করে উত্তর কত পাও। আমাদেরও যে সূত্র কিন্তু একটাই, সূত্র কি আমরা জানি বলো তো? F = QV B sin θ, এই সূত্র আমরা জানি। এবার মান বসা দাও। 1.28 × 10⁻10। আচ্ছা না, আচ্ছা মোহনা বলছো একটা, থ্যাংক ইউ। দেখি বাকিদের কি রকম আসে, মারুফ, নাদিয়া, সাইমা, সোহান, তোমরা ইয়া করো, তোমাদের ক্যালকুলেশন কত আসে আমাকে জানাও। জাস্ট মানগুলো হিসাব করলেই হবে, একটু দ্রুত চেষ্টা করো। মারুফ, নাদিয়া, সাইমা, তোমরা করতে পারছো? স্যার 1.28 × 10⁻−10। আচ্ছা, তার মানে দুজনেরটা মিলে গেছে, এক্সিলেন্ট, হ্যাঁ উত্তর রাইট। নির্ণয় বল 1.28 10⁻10 নিউটন। দিস ইজ অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো ক্লাসের সবাই যারা আছো সম্পূর্ণ অঙ্কটা ভালো করে বুঝতে পারলা কিরকম? হ্যাঁ, স্বকীয় আবেগ বলতে কি বোঝায়? স্বকীয় আবেগ, আবেগ না আবেশ কোনটা? আবেশ, স্বকীয় আবেশ। আচ্ছা, এখানে তোমার হচ্ছে গিয়ে ওই যে আবেশ বলতে বোঝায় তোমার আকৃষ্ট হওয়া, আবেশ মানে হচ্ছে আকৃষ্ট হওয়া, আর হচ্ছে তোমার স্বকীয় মানে হচ্ছে একটা ধনাত্মক চার্জের প্রভাবে যখন ঋণাত্মক চার্জগুলো মানে আকৃষ্ট হয়ে কাছাকাছি আসে তখন মানে আবেশের সৃষ্টি হয়, এরকম আর কি। হ্যাঁ, বিষয়টা আর কি আবেশ হওয়া মানে হচ্ছে আকৃষ্ট হওয়া আর কি, কোনো বিষয়ে কোনো একটা কুণ্ডলিতে আকৃষ্ট হওয়া, কোনো একটা চার্জের প্রতি আকৃষ্ট হওয়া, এটাকে বলে আবেশ, বুঝছো? স্বকীয় আবেশ বলতে স্বকীয় মানে হচ্ছে যে তোমার একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার উপর ভিত্তি করেই তোমার আকৃষ্ট হওয়া বা না হওয়া, এই ব্যাপারটা। সাপোজ মনে করো যে বাংলাদেশ ম্যাচে জিতছে, তো এই আনন্দে আমি খুশি হলাম, বাংলাদেশ ম্যাচে হারছে, এই দুঃখে আমি কান্না করলাম। তো একটা ফলাফলের প্রেক্ষিতে আরেকটা ফলাফল পাওয়া গেলে সেটাকে বলা হয় স্বকীয়, মানে একজনের সাপেক্ষে আরেকজনের ফলাফল বা অনুভূতি, কথা বুঝছো? এটাকে বলে স্বকীয়। এটা আমাকে জানাও, মানে একজনের ফলাফলের ভিত্তিতে আরেকজনের ফলাফল পাওয়া আর কি, যে উনি এই কাজটা করলে আমি এই কাজটা করবো, বা আমি এই কাজটা করলে ওনার এটা হবে সেটা হবে, এরকম আর কি। এটি হচ্ছে স্বকীয় বলে। তারপর আমি দেখা দিই, এখানে তোমার একটা সংজ্ঞাটা তো দেওয়া আছে, সংজ্ঞাটা দেখলে বুঝতে পারবা, তারপরেও বুঝা দিব। দেখো এখানে সংজ্ঞায় বলতেছে যে স্বকীয় আবেশ কি। আমি জুম আউট করি। একটি মাত্র বদ্ধ কুণ্ডলিতে অসম তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে অথবা কোনো চৌম্বক ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলীর গতির কারণে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে তাকেই স্বকীয় আবেশ বলে। মানে এখানে একটা বদ্ধ কুণ্ডলী থাকবে, সেই কুণ্ডলীর মধ্যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। চৌম্বক ফ্লাক্স তো অন্য কিছু, এটা আবার বুঝাইতে হবে, এটা পরবর্তী টপিক। তো একটা আবদ্ধ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে যেই আমার তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় বা তড়িৎ বিষয়টা আবিষ্ট হয়, বা যে তড়িৎ আমাকে চৌম্বকের মাধ্যমে আকৃষ্ট করে, কারণ আমরা জানি চৌম্বক আর তড়িৎ কি একে অপরের সাথে কানেক্টেড, যেখানে তড়িৎ আছে সেখানে চৌম্বক আছে, আর যেখানে চৌম্বক আছে সেখানে কি আছে, তড়িৎ আছে, একে অপরের সাথে কি কানেক্টেড। তো যেই তড়িৎ ওই চৌম্বকের আবেশ ঘটায়
বা ওই চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় তাকেই স্বকীয় আবেশ বলে। মানে এটা আর কি তোমার একজনের কাজের ভিত্তিতে আরেকজনের কাজের ফলাফল বের করা, এটাই আর কি বিষয়। যদি এটা একটু আরো কমপ্লেক্স, সহজে বোঝাটা এতটা সহজ না, তারপরও চেষ্টা করলাম বোঝানোর জন্য। আচ্ছা, তো আজকের মতো আমাদের এই স্পেশাল ফুল সিলেবাসের যে চমৎকার ক্লাস সেটা আমরা এখানেই কমপ্লিট করতেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, যতটুকু পাইলাম আমাকে বলতে পারো। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে এখানে? তো নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে যাব, এর পরবর্তী যে টপিক সেখান থেকে যাব এবং পরবর্তী স্পেশাল অংশগুলো করার চেষ্টা করব। তো নিয়মিত ক্লাস করো, ক্লাস মিস দিও না। তো আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।